ইয়েস, ভয়ের শুরু এখানেই। কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা ৯৮.৮ FM। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছে শাহাদুল এবং আজকের অতিথিরা। পবিত্র মাহে রমজান মাস চলছে। রমজানের প্রতি শ্রদ্ধা রেখে তারাবির নামাজের সময় যথাসময়ে আমরা শেষ করে আমরা ভূতবেলা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো এই মুহূর্তে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং উপভোগ করছেন রেডিও সারাবেলা, আপনাদের সকলকে আরও একবার জানিয়ে দিতে চাই, আমরা ভূতবেলা নিয়ে আপনাদের সাথে আছি, থাকবো ঠিক রাত ১১টা পর্যন্ত। তো এই মুহূর্তে আমি নিয়মকানুনগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যেহেতু আমার কাছে সময় একেবারেই কম, মোটামুটি ১টা ঘন্টা আমরা অতিবাহিত করে ফেলেছি। তো সেদিক থেকে আমি নিয়মকানুনগুলো বলে দিয়ে আমি সরাসরি চলে যাবো আমার হাতে থাকা ছোট্ট একটি মেইলে, তারপর অতিথির কাছ থেকে ঘটনা শুনবো। আমাদের আজকে অতিথি যারা আছেন তাদের থেকে আমরা বেশ কিছু চমৎকার ঘটনা আজকে শুনবো। যেমন বলি, মানে একটি ঘটনা রয়েছে রোড কেন্দ্রিক, কোনো একটা জায়গা থেকে বাসায় ফেরার সময় গ্রামের একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় ঘটেছে একটি ভৌতিক ঘটনা, এবং মসজিদের মধ্যে কিছু ঘটনা রয়েছে মসজিদ কেন্দ্রিক, এবং আরও একটি বিয়ে থেকে ফেরত আসার সময় কিছু ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন আমাদের আজকে যারা আছেন স্টুডিওতে উপস্থিত, তাদের কাছে সেই ঘটনাগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমি নিয়মকানুনগুলো জানিয়ে দিতে চাই। আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের ফ্রিকোয়েন্সি ৯৮.৮ FM এর পাশাপাশি রেডিও সারাবেলার যে ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে আমরা লাইভে আছি এই মুহূর্তে। আপনারা চাইলে লাইভে যুক্ত হতে পারেন আমাদের সাথে, এবং যারা খুব দেরিতে যুক্ত হয়েছেন, বা আমরা যেহেতু একটু দেরিতে এসেছি, আপনারা আপনাদের প্রিয় মানুষজন যারা অপেক্ষা করে থাকেন প্রতি সপ্তাহে ভূতবেলার জন্য, তাদেরকে আপনারা মেনশন করতে পারেন যে ভূতবেলা শুরু হয়ে গেছে, আপনারা আসতে পারেন এবং শুনতে পারেন ভূতবেলা। এবং যারা আমাদের সারাবেলায় আসতে চান, এসে আপনার সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক অভিজ্ঞতার কথা শেয়ার করতে চান, তারা চাইলে আমাদেরকে আপনার সঙ্গে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাটি শেয়ার করতে পারেন। এই জন্য আমাদেরকে ফোন করতে পারেন। যারা আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আর যারা চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনারা আমাকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.saravala@gmail.com। যারা ফেসবুক লাইভে আছে, জীবনে যেন এমন ঘটনা কারোর সাথে না ঘটে, সেই প্রার্থনা রইল সৃষ্টিকর্তার কাছে। আজ মার্চ মাসের ১৯ তারিখ। মনে পড়ছে বছর ৫ আগের সেই পৈশাচিক মুখটি, তবে পুরোটা নয়। আজ সেই তারিখ, যে তারিখটি আসলে আমার মনে হয় কেউ যেন আড়াল থেকে আমাকে দেখছে এবং রক্তিম ঠোঁট আর ধারালো দাঁত নিয়ে বিদঘুটে হাসি হাসছে। দরজা জানালা দিয়ে লিখতে বসেছি, তবুও মনে হচ্ছে সে যেন জানালার ওপাশ থেকে আমার দিকে জ্বলন্ত চোখে আমার দিকে তাকিয়ে আছে। মুখ তুলে জানালার দিকে তাকাতে সাহস পাই না। একবার ভেবেছিলাম লিখব না, কিন্তু এক অদৃশ্য শক্তি যেন আমাকে বসিয়ে রেখেছে। হয়তো আশিক ভাইয়ের পবিত্র আত্মা আমাকে জোর করে বসিয়ে রেখেছে। সেদিন বাইরে ঝলমলে রোদ। এমন সময় আশিক ভাই এসে আমাকে বললেন, কিরে সোহান, ঘুরতে যাবি? যাব না মানে? কোথায়? আশিক ভাই তখন বলছি কি, আপনাদের বের হতে হবে না, আমাদের রুমে একটা রুম খালি আছে, বরং আপনারা এখানেই থেকে যান। আশিক ভাই তখন বললেন, তা সম্ভব না, আমাদের আজকেই এক বন্ধুর ওঠার কথা। হোটেল মালিক বললেন, আপনাদের মধ্যে যে কোনো একজনের সাথে দেখা হবে। আমি তো আপনাদের নিয়তি আটকে রাখতে পারবো না, তবে এই জিনিস দুটি সঙ্গে রাখুন। পকেট থেকে দুটো তাবিজ বের করে আমাদের হাতে দিয়ে চলে গেলেন। তার এই কথাগুলো কেন জানি আমার অদ্ভুত লাগলো। আশিক ভাই তখন বললেন, ও দুটো গলায় পেঁচিয়ে রাখ। আমি বললাম, ভাই তুমি নেবে না? আশিক ভাই তখন বললেন, আমি ওসবে বিশ্বাস করি না। আমিও তাই করলাম। আমাদের গাড়ি চলতে শুরু করলো। দুপাশে ধুধু মাঠ আর মানুষহীন মৃত্যুপুরী যেন। হঠাৎ করে গাড়িটার সামনে থেকে গাড়ির সামনে হঠাৎ করে 10 থেকে 12টি মেয়ে এসে গাড়ি থামানোর সংকেত দেয়। আশিক ভাই গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে খুকি, এত রাতে কি করছো তোমরা এখানে? আচ্ছা, মানে এখানে বলা হয়েছে যে 10 থেকে 12 বছর বয়সী একটা ছোট মেয়ে গাড়ি থামানোর জন্য সংকেত দেয়। আশিক ভাই গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করেন, কি হয়েছে খুকি, এত রাতে তুমি এখানে কি করছো? সে জানালো তার বাড়ি সামনের শহরে, তাকে শহরে ছেড়ে আসলে নাকি খুব উপকার হবে। আশিক ভাইও তাকে সঙ্গে নিলেন। আবার আমাদের গাড়িটি চলতে শুরু করলো। হঠাৎ কিছুক্ষণ যাওয়ার পর গাড়ির ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। কি হয়েছে দেখতে আশিক ভাই গাড়ির বাইরে চলে গেলেন। হঠাৎ করে মনে হলো কে যেন গাড়ির ভেতর থেকে ফুসফুস শব্দ করছে। সেই সময় আমি পেছনে তাকিয়ে যখনই দেখলাম
মেয়ে তার জায়গায় বসে আছে আর এক বিদঘুটে হাসি হাসছে। দেখতে যেন একটা পেতনির মতো, নাক দিয়ে বেরোচ্ছে গরম নিঃশ্বাস, দাঁতগুলো অনেক ধারালো। মাত্র কয়েক মুহূর্ত এই দৃশ্য আমার দেখার সুযোগ হয়েছিল। তারপর সেই পৈশাচিক শব্দ করে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি তখন গলা ফাটিয়ে চিৎকার দিই, আশিক ভাই বলে। জ্ঞান হারানোর আগেই শুধু দেখেছিলাম সেই পেতনিটি কারেন্ট শক খাওয়ার মতো করে ছিটকে পড়ল। তারপর আর মনে নেই। যখন আমি চোখ খুললাম তখন আমি নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে। তখন পাশে আমার মা বাবা সহ আরো অনেকজন রয়েছে, আর সেই হোটেলের মালিক। পরে তার কাছে আমরা সব জানি। হোটেলের মালিক বলেছিলাম না যে কোনো একজনের সাথে দেখা হবে। আশিক ভাই তখন বললেন, আমি বললাম, আশিক ভাই এটার মানে কি? হোটেল মালিক তখন বললেন, আশিক সাহেবের দেহ ফেলা হয়ে গেছে। আচ্ছা, মানে আমি আশিক ভাইকে খুঁজে প্রশ্ন করলাম, আশিক ভাই কোথায়? হোটেল মালিক তখন বললেন যে আশিক সাহেবের দেহ ফেলা হয়ে গেছে। আমি বললাম, কিন্তু তা কি করে হয়? হোটেল মালিক বললেন, আমি জানি আপনি কি বলতে চাচ্ছেন, কিন্তু ওটি কি ছিল? হোটেল মালিক তখন বললেন, একটি পেতনি যার নেশা মানুষের প্রাণ নেওয়া। তাহলে আমাকে ছেড়ে দিল কেন? এমন প্রশ্ন করলাম হোটেল মালিকের কাছে। তিনি বললেন, সে দুজনের প্রাণ নেয় না। আমি তখন বললাম, সে তো আমাকে আগে ধরেছিল। হোটেল মালিক বলল যে আপনার কাছে রক্ষা কবচ ছিল। এই ঘটনার কয়েক বছর কেটে গেছে, কিন্তু সেই দিনটি এখনো আমাকে তাড়া করে। গভীর রাতে ঘুম ভাঙলে, কখনো বা একা থাকলে মনে পড়ে সেই দিনটির কথা, মনে পড়ে সেই পৈশাচিক মুখটি। এরপর উনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন। অসাধারণ একটি ঘটনা, খুব চমৎকার ছিল। এই মুহূর্তে যে সকল শ্রোতা আমাদেরকে দেখছেন, তাদের কাছে জানবার বিষয় যে আপনাদের কাছে এই ঘটনাটি কেমন লেগেছে। কিছু জায়গায় আমার একটু ভুল হয়েছে পড়ে ফেলতে, যে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আপন ভাই আরাফাত আপন আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন। ওনার ঘটনাটি আমার কাছে বেশ চমৎকার লেগেছে। যারা আমাদেরকে দেখছেন তারা সব কিছু জানতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগছে আজকের আয়োজন, এবং আপনাদের মধ্যে থেকে যারা আছেন আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, তারা চাইলে আমাকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আর যারা চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনাদের ঘটনাটি আমাকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদেরকে সাগর রহমান লিখেছেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। জানতে চেয়েছেন কেমন আছেন? ভালো আছি। মাসুদ ছিলেন আমাদের সাথে। আশরাফুল আলম লিখেছেন আমাদেরকে। হুমায়ুন মিয়া লিখেছেন, রাতুল ভাই আমি গাইবান্ধার কাটানগর থেকে শুনছি। লিখেছেন আমাদেরকে জিহাদ রহমান, ভাই আমি নতুন, ওয়েলকাম আপনাকে। লিখেছেন আমাদেরকে মেহেদী হাসান সরকার, রাতুল ভাই যুক্ত হয়ে গেলাম প্রধানের বাজার থেকে। কুমিল্লা থেকে আমাদেরকে দেখছিলেন সাগর রহমান। আমাদের সাথে আবারও ছিলেন সুজন রহমান রাঙামাটি থেকে। সুজন ভাই, আপনাকে আমি এর আগেও বেশ কয়েকবার অনুরোধ করেছিলাম যে ভাই আমাদেরকে রাঙামাটির কোনো ভৌতিক ঘটনা থাকলে আমাদেরকে লিখে পাঠিয়ে দিন। তো এই অনুরোধটি এখনও আপনার কাছে রইল। লিখেছেন আমাদেরকে লিখন সরকার, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? যুক্ত হয়ে গেলাম বালুয়া হাসপাতাল থেকে। দু ভাতিজা মিলে শুনছেন। তারপর এলেক্স হাবিব ছিলেন আমাদের সাথে। ভাইয়া ওকে। আমাদেরকে লিখেছেন মাহিন, রাতুল ভাই কেমন আছেন? লিখেছিলেন আমাদেরকে জামাল মিয়া, আমাদের সাথে ছিলেন মাসুদা ছিলেন। লিখেছিলেন আমাদেরকে রাব্বি ইসলাম। লিখেছেন আমাদেরকে এস এ সোহেল রানা। তারপর ছিলেন আমাদের সাথে ওমর ফারুক, রামচন্দ্রপুর ভাঙাটিপ বাজার থেকে দেখছিলেন আমাদেরকে। প্রিন্স রুবেল ছিলেন। লুৎফুল আনোয়ার ছিলেন চট্টগ্রাম থেকে, শুধুমাত্র ভূতবেলার উপস্থাপনা শোনার জন্য। অনেক ভালোবাসা রইল ভাইয়া আপনার জন্য। আমাদের সাথে মোহিত হাসান ছিলেন। মোহিত হাসান লিখেছেন 2016 সাল থেকে ভূতবেলা শুনছি, আজকে প্রথম লাইভ দেখছি গাইবান্ধা ব্রিজ রোড থেকে। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমাদেরকে আশরাফুল আলম লিখেছেন আমাদেরকে আরিফুল ইসলাম ভাই, শুনছি গোপালগঞ্জ থেকে। ঈদ স্পেশাল এপিসোডটা কবে হবে? ঈদ স্পেশাল এপিসোডটা যদি আমি সুস্থ থাকি তাহলে ঈদের পরবর্তী যে বৃহস্পতিবার আসছে সেটিতে আমরা ভোটবেলা করার চেষ্টা করব। আচ্ছা, এই ছিল নিয়মকানুন। আর যারা লিখেছেন আমাদেরকে, পাপ্পু ভাই লিখেছেন চমৎকার ঘটনা, তবে একটু কনফিউজড। রাইট। লিখেছেন আমাদেরকে আশরাফুল আলম, লিখেছেন কোরবান আলী, লাইভে সাদুল ভাইকে দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু ঝামেলা হয়েছিল। কেমন আছেন ভাই? আমি গড়দিঘি থেকে শুনছি। নিহান লিখেছিলেন আমাদেরকে, আমার সংগ্রহ করা ঘটনা ছিল হারুরা জিনের ঘটনা। যে হারুরা জিনের ঘটনাটি এর আগে একটি ছিল আমাদের ঘটনা, আপনি পাঠিয়েছিলেন। সেই ঘটনাটি অনেক পছন্দ করেছে শ্রোতারা। তো আপনি পাঠাতে চেয়েছিলেন। আমি শ্রোতাদেরকে জানিয়ে দিতে চাই, এবার ঈদ স্পেশাল এপিসোডে আরিফুল ইসলাম ভাইয়ের পাঠানো আরেকটি জিনের ঘটনা আসছে। আপনারা সবাই
বেশি বেশি শাউট করুন যে কে কে খুব বেশি এক্সাইটেড হয়েছেন আরিফুল ভাইয়ের ঘটনা শোনার জন্য। লিখেছেন আমাদেরকে কোরবান আলী, রাতুল ভাই কেমন আছেন, যুক্ত হয়ে গেলাম রূপার বাজার থেকে। যাই হোক, অনেক ভালো আছি জন্যই আপনাদের মাঝে ফিরে এসেছি। তো সকলকে আরও একবার শুভেচ্ছা জানাতে চাই ভূতবেলায়। আমি রাতুল আছি আপনাদের সাথে, আমাদের সাথে আপন যুক্ত হয়ে গেছে শেষ মুহূর্তে। আপন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো এই মুহূর্তে আমি চলে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি বিপুল ভাইয়ের কাছে। ওনার নাম ঠিকানা শুনবে এবং তারপর আমরা চলে যাব তার ঘটনায়। জি ভাইয়া, কেমন আছেন? শুরু করেন, আপনার ঠিকানা বলেন এবং আচ্ছা, আমার নাম হচ্ছে বিপুল। আমার বাসা হচ্ছে লক্ষ্মীপুরে, মানে গাইবান্ধা সদরেই আমার বাসা। তো আমার বাসা হচ্ছে লক্ষ্মীপুরে, তো গ্রামের দিকে একটু, মানে ল্যাঙ্গা বাজারের ওই দিকে আর কি। তো আমার ঘটনাটা হচ্ছে এই গত বছরের ঘটনা। মানে গত বছর আমি ঢাকায় গেছিলাম আমার ভাইয়ের কাছে দেখা করতে। তো ঢাকা থেকে যখন আমি আসবো আর কি, তো আসার সময় তো বাসা থেকে ওই দিন আসার ইচ্ছাও ছিল না আমার, যে আমি বাসায় যে আসবো, তো আমার ওটা ইচ্ছাও ছিল না। পরে যখন আমার বাসার ফোন দেয় যে তুমি আসবো না কেন, এতদিন হয়ে গেল তুমি আসতেছো না, তো তারপর আমার মন, মানে মাইন্ডকে আর কি চেঞ্জ হয়ে যায় আর কি। তারপর আমি বাসায় আসা শুরু করি। তো আসার জন্য আমি বাসের টিকিট কাটার জন্য গেছিলাম আর কি, টিকিট কাটতে গেছি। আমার হচ্ছে আমি ভেবেছিলাম তো ঈদের সময়, তো এখন হয়তো বা সন্ধ্যার টিকিট কাটলে তো হয়তো বা আমাকে সকালে এসে নামাই দেবে। আবার রাস্তায় অনেক জ্যাম থাকে, অনেক জ্যাম, যে কারণে আমার হয়তো বা আসতে অনেক দেরি হবে। তো ওই জন্য আমি কাটছি হলো 9টার আর কি বাস আর কি, সন্ধ্যা মানে রাত 9টার বাস কাটছি, বাসের টিকিট কাটছি। তো তো তারপর টিকিট কাটার পর যখন আমি গাড়িতে উঠি, ওঠার পর আমি যখন বাসায় যখন আসি, তখন আসার সময় মনে করেন গাড়ি যে রাস্তায় কোনো জ্যাম ছিলই না আর কি। তো ওই দিন দেখলাম যে কোনো রাস্তায় জ্যাম নেই, তো গাড়িও অনেক তাড়াতাড়ি আইছে। বাসায় যখন গাড়ি আসছে, তো গাড়ি আমার বাসা থেকে 2 কিলোমিটার কি আর কি ফাঁকে একটা বাজারে আমাকে গাড়ি নামাই দেয়, বুঝছেন। আমার গাড়ি নামাই দেয় হচ্ছে আমার বাসা থেকে 2 কিলোমিটার ফাঁকে, তো ওই বাজারে একটা, মানে চৌরাস্তা বাজার আর কি। তো চৌরাস্তা বাজারে আমায় নামাই দিছে হচ্ছে 3টা নাগাদ। মানে গাড়ি তো জ্যামের কারণে আমি ভাবছিলাম যে সকাল 7টা বা 8টার দিকে নামাই দেবে, তো তা না হয়ে তো আমাকে একটু ফাঁকা রাস্তা পেয়ে মানে গাড়ি আর কি তাড়াতাড়ি নামাই দিয়েছে, দ্রুত আছে আর কি। তো বাসায় আসি, মানে বাসায় আসার জন্য আমি যখন নামি, তখন দেখি ওই জায়গার মধ্যে আমার এলাকার মানে আশেপাশে কেউ আসে নাই ঢাকা থেকে, তো আমি একা এসেছি, আমার আশেপাশে কেউ নাই। তারপর ওখান থেকে নামছি, মানে দেখি কোনো, মানে রাত 3টার সময় তো কাউকে দেখা যায় না আর কি, বাজারের মধ্যে কেউ নাই, শুধুমাত্র ওই জায়গার যে লোক, মানে নাইট ডিউটি যারা করে 2জন ছিল, ওনারাই ছিল। তারপর কোনো গাড়ি নেই, কোনো কিছু নেই। আমি বাসায় যাব, এখন ভাবতেছি যে আমি কিভাবে বাসায় যাব, কারণ আমার বাসা তো 2 কিলোমিটার ফাঁকে এবং রাস্তাটা এত ভয়ানক, খুবই অনেক ভয়ানক আর কি। তো বাসাতে আমার ওই বাজার থেকে আমার বাসা আসার সময় পুরো রাস্তাটাই প্রায় ফাঁকা, মানে 1.5 কিলোমিটারে ফাঁকা, কিছু নাই বললেই চলে। এবং মাঝখানে একটা হচ্ছে তোমার শ্মশান আর কি বলে, তো শ্মশানের রাস্তা সাইডেই রাস্তাটা, ওখানে আর কি লাশ কি পোড়ানো হয় আর কি। তো ওই শ্মশানের সাইডে যখন আমার রাস্তাটা, তো ওই জায়গার মধ্যে আমি এর আগেও শুনেছিলাম যে একটু ভয়ানক কিছু সম্পর্কে আমি শুনেছিলাম, কিন্তু এত রাতে তো আমার কোনো কিছু করার নাই। ওই মুহূর্তে আমি কি করব, এখানে তো থাকা তো ঠিক হবে না, তো এত রাতেও তো ওখানে থাকা ঠিক হবে না। তো আমি কিছু না ভেবে বাসার উদ্দেশ্যে আর কি রওনা দিলাম। তো বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর আমি যাচ্ছি এবং অনেক সাহস জোগায় নিয়ে যাচ্ছিলাম। তো এর আগেও আমি ওই সময় আমার মনে পড়ছিল আর কি যে এই জায়গার মধ্যে কিছু কিছু ঘটনা ঘটছে, সেগুলো আমার মানে মাথায় আসছিল আর কি। তো এগুলো চিন্তা করতে করতে মানে আরো ভয়টা আর কি বাড়তেছিল, আরো বেড়ে যাচ্ছিল, মানে
কি করব না করব এইসব ভেবে ভেবে আমি যাচ্ছিলাম। তো যাইতেই আরও একটা ঘটনা মনে করলো যে ওখানে নাকি ওই শ্মশানে নাকি অনেক অশুভ জিনিস দেখা যায় এবং ওখানে নাকি অনেক নাচানাচি করে, অনেক জিন পেট ভূত আর কি, যেগুলোকে অনেক সময় দেখা যায়। তো রাতের 10টা বা 8টার পরে কেউ আসে না ওই রাস্তা দিয়ে, একাই যায় না। আচ্ছা। তো এখন তো আমার উপায় নেই, আমি আসলাম, এখন কীভাবে যাব সেটা ভাবতেছিলাম। তো এটা ভেবে ভেবে আমি বাসায় যাচ্ছিলাম। বাসায় যাওয়ার সময় তো ওখানে যখন আমি কাছাকাছি আসি, তখন কাছাকাছি যখন আসছি তো মাথা আমি নিচু করে যাচ্ছিলাম আর কি। মাথা যখন নিচু করে যাচ্ছিলাম তো হুট করে আমার সামনে আর কি মানে তরল জাতীয় একটু আমার পায়ে এসে লাগে। আচ্ছা আচ্ছা, মানে পানি মানে জাতীয় কিছু পানি একটা। জাতীয় তরল জাতীয় আর কি আমার পায়ে এসে লাগে। তো আমি ভাবলাম কি এখানে মানে পানি কে এখানে আনলো। তো তখন আমার তো হাতে লাইট ছিল না, মানে ছোট ফোন, আমি বড় ফোন ইউজ করি না আর কি, তো ছোট ফোন। তো লাইট নিয়ে যখন নিচের দিকে তাকাই তখন একটু লাল লাল দেখি, মানে রক্তের মতো কিছু একটা দেখলাম। আচ্ছা। তো হুট করে তখন এটা দেখি, তখন তো আমার মাথায় কাজ করতেছিল না আমি কি করব, মানে কি এটা 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 কীভাবে আসলো এখানে। এটা যখন মানে এটা দেখার পর আমার মাথা খারাপ হয়ে যায়। তারপর একটু আমি সামনের দিকে যখন তাকাইতে হুট করে একটা মানে কুকুর আর কি, কুকুর, বিশাল বড় একটা কুকুর, মানে রাস্তার মধ্যে শুয়ে আছে। মানে কুকুরটা বিশাল, এত বড় যে আমি ভাবছি যে এটা আসলে কি, এভাবে কেমন কি এত বড় কুকুর এত কুকুর কিভাবে হলো। তারপর দেখি কুকুরটা আবার যে জ্যান্ত না, আচ্ছা। কুকুরটার আবার মানে গলা দিয়ে রক্ত বেরোচ্ছে। মানে এটা যখন দেখছি তখন আমি থমকে যাই আর কি, কি করব আমি বুঝতে পারছিলাম না, থমকে গেছি। এবং আমার শরীরে মনে করেন যে কাটা দিয়ে গেছে, মানে পশম একদম দাঁড় হয়ে গেছে। আচ্ছা। এটা যখন দেখার পর আমি কিছু না ভেবেই ওখানেই মানে দৌড়ানো শুরু করে দিই। মানে এটা দেখে চিৎকার করে উঠি আর কি, চিৎকার করে দিয়ে দৌড়ানো শুরু করে দিই। এবং আমি কিছু না ভেবেই আমি দৌড়াতেই থাকি। দৌড়াতে শেষ পর্যন্ত বাসায় এসে পৌঁছাই। আমার এমন ঘটনার সম্মুখীন হওয়ার পর বাসায় যখন আসি তখন তো আমার মাথা দিয়ে মানে ঘাম ছুটে যায়, একদম ঘাম ছুটে যায় আর কি। তো আম্মুকে এসে জোরে ডাক দিই যে আম্মু দরজা খোলো আমার। তো আম্মু তো ভয় তাড়াতাড়ি এসে দরজাটা খুলে দেয়। খুলে দেওয়ার পর আমি রুমে যাই আমার মানে আম্মু আমাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে তোমার সাথে, কি হলো, এরকম করতেছো কেন, মানে এত রাতেই আর আসলা কেন, তুমি না বললা যে সকালে যাবা তুমি বাসায়। তো আমি বললাম যে আমি ওই ভেবেই আমি বাসে উঠছিলাম, কিন্তু আমার বাস আছে না এত তাড়াতাড়ি রাখে গেছে যে আমার সাথে অনেক ওই জায়গাটায় অনেক খারাপ একটা কিছু হয়েছে। আচ্ছা। তো এই ঘটনা তখন বললাম আম্মুকে, তখন বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো। তারপর ফ্রেশ হওয়ার পর আমি শুয়ে পড়লাম। এরপর 2-3 দিন পর সন্ধ্যাবেলা আমি নামাজ পড়ি। তো নামাজ পড়তে যাই, নামাজ পড়ার সময় আম্মু বললো যে নামাজের যাওয়ার আগে আমার কাছে না একটা ওই যে রান্নাবান্না করে না, বাড়িতে রান্নাবান্না হলে একটু মাংস টাংস যখন রান্না হয় তখন কিন্তু একটু বাড়ির আশেপাশে যে বড় মা আমার বড় মা আছে, তো তাকে দেওয়ার জন্য আমাকে বাড়িতে করে মাংস দিয়েছিল। তো আমি বড় মার কাছে যাব, তো তার বাসা আবার একটু ফাঁকে। তো যাবো যে তার কাছে যাব, তো একটু ফাঁকে। তো আমি যাচ্ছি রান্না করা বাটি নিয়ে, তো ওইটা নিয়ে যাচ্ছি আর কি আমার বড়মার বাড়িতে। তো বড়মার বাড়িতে যাইতেই হুট করেই কেমন জানি আমার মনে হলো, মানে সন্ধ্যার বেলা মানে আন্ধার আর কি, এখনও মানে পুরোপুরি হয় নাই, অন্ধকার হয়নি আর কি। তো বাসায় যখন মানে আমার বড়মার বাসায় যখন বাটি নিয়ে যাব, তো ওই সময়
আমার কেমন জানি মনে হলো আমার পিছনে কেউ আছে। মানে আপনি যখন খাবার পৌঁছে দিতে যাচ্ছেন হ্যাঁ, সেই সময় আপনার মনে হচ্ছে যে কেমন- এমনিতে তো স্বাভাবিক সময় আপনার চলাফেরা করেন, কিছু মনে হয় না। মনে হয় না জি জি, কিন্তু আপনি যখন যাচ্ছিলেন আপনার মনে হচ্ছে কে যেন আমার হ্যাঁ। পিছনে আছে। আচ্ছা আচ্ছা। মানে এতটা ভয় লাগছিল যে কে যেন আছে। তো পিছন ফিরে আমি যখন তাকাই তখন দেখি কেউ নেই, ওকে। শুধুমাত্র নিচের দিকে তাকাই দেখি একটা কালো বিড়াল। তো কালো বিড়ালটার দিকে যখন তাকাই তখন ওই কালো বিড়ালটা দেখুন আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমাকে ও খেয়ে ফেলে। ওকে। অনেক এমন ভয়ঙ্করভাবে ভয়ঙ্কর তাকাইছিল দৃষ্টিতে আপনার দিকে তাকিয়েছে। তাকাইছিল জি জি। তো তারপর আমি কিছু না ভেবে তো ওইটাকে যখন চাইতে বলি তো সে যায় না। যে বললাম কি হলো, যা, মানে ইয়ার হুস হুস মানে এইভাবে বললাম যে যা সর। তখন হুট করেই ওই বিড়ালটা আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা। আমার উপর ঝাঁপিয়ে যখন পড়ে তখন আমি ওইটাকে সরাইতে গিয়ে আমি মানে উল্টে পড়ে যাই আর কি। তো এরকম ঘটনার পর যখন এরকম হলো তখন আমার বলতে মাথা খালি কাজ করতেছে না, কি করব, যে এটা কি হলো, এটা আমার মানে কালো বিড়াল এমনিতেই শুনেছি নাকি কালো বিড়াল নাকি মানে যাওয়ার পথে যদি কালো বিড়াল পড়ে তাহলে একটা বিপদ থাকে আর কি, জি। এরকম শুনেছিলাম। তো যখন ঝাঁপ দিয়ে পড়ে আমার ওপর যখন লাফ দেয় তখন আমি ওখান থেকে সরে যাই, মানে তাড়াহুড়ো করে তরকারি নিয়ে চলে যাই। তো তরকারি নিয়ে যে আমার বড় মাকে দিয়ে দিই। তো ওই দিন দিয়ে আসার পর মানে ওই দিন রাতে যখন বাসায় আসি, ওখান দিয়ে বাসায় আসি। তো বাসায় আসি আমি আম্মুকে আর কিছু বললাম না, যে এমনিতে বললাম যে আম্মু আমি খাওয়া দাওয়া করে আমি আজকে তাড়াতাড়ি একটু ঘুমাবো আর কি। আচ্ছা। তো তাড়াতাড়ি করে তারপর খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে গেলাম। তো ঘুমে যাওয়ার পর মানে ঘুমের সময় হুট করেই মানে রাতের বেলা মোটামুটি 2টা নাকি 2:30 বাজে। হ্যাঁ। তো 2:30 বাজে যখন আমি ঘুম থেকে হুট করে আমার চোখ খুলে যায় আর কি। আচ্ছা। তো 2:30টার দিকে হুট করে চোখ খুলে যায়। তো চোখ খুলে যাওয়ার পর তো আমি কোনো অন্য দিকে না তাকিয়ে সামনের দিকে তাকানো শুরু করি। ওকে। সামনের দিকে দেখি অদ্ভুত কিছু, মানে হুট করেই আমার সামনে আলোর মতো একটা কিছু, আচ্ছা। মানে অনেক সাদা পাগড়ি পরা, এত লম্বা, এর আগে কখনো কোনো দিন এইরকম জিনিস দেখি নাই। আমার সামনে দাঁড় হয়ে আছে। আমি যে বিছানায় শুয়ে আছি সে বিছানার সামনেই মানে স্ট্যান্ড বলে আর কি, না যে যেখানে মশারি টাঙায় আর কি, মশারি টাঙানো হয় ওই স্ট্যান্ডের ওখানে মানে সাইডে আমার বাম পাশে দাঁড় হয়ে আছে। আচ্ছা। তো দাঁড় হয়েছে এমনভাবে দাঁড় হয়ে আছে যেন পা তো নিচে লাগে নাই, আমার বিছানার উপরেই পা, ওই জিনিসটার তো পাটা যে বিছানার উপরে এবং মাথাটা হচ্ছে ওই স্ট্যান্ডের উপরে। আচ্ছা। তো এমনভাবে দাঁড় হয়ে আছে, তো আমি দেখেই অবাক হয়ে গেছি। আচ্ছা আচ্ছা। আমি মনে করেছি হয়তো বা এটা আমার স্বপ্ন বা এটা কোনো কিছু না। তো এই ভেবে আমি চুপ করে দাঁড় হয়ে আছি, চুপ করে দেখতেছি যে আসলে কি ওখানে, এটা আমার হয়তো বা স্বপ্ন। ওকে। তো স্বপ্ন ভেবে আমি যখন চোখ বারবার যখন টিপ টিপ করতেছি যে আসলে কি এটা দেখতেছি, এটা কি আসলে কি, তো হুট করেই বারবার টিপ করার পরও মানে চোখটা বন্ধ করে খোলার পরও দেখি ওখানেই দাঁড় হয়ে আছে। তো এটা যখন দেখছি তখন আসলে আমার মাথা কাজ করেনি। আচ্ছা। এতটা ভয়ানক, মানে সাদা, ওখানে মুখটা যেন কালোতে ভরা এবং পুরো শরীরটা একটা সাদা পাঞ্জাবির মতো পরে আছে এবং আমার দিকে সমস্ত তাকিয়ে আছে। শরীরটা একদম মানে সাদা রঙের কিছু একটা মানে পরে আছে। বোঝা যাচ্ছে যেন সাদা পোশাক পরে আছে। পরে আছে। আচ্ছা। তো ও আমার দিকে তাকাই আছে। তো এটা দেখে তো আমি অনেক ঘাবড়ে যাই এবং মাথা ঘামা শুরু করে, শরীর একদম পুড়ে ঘেমে যায়। এরপর আমি যখন 4-5 সেকেন্ড যখন দেখতেই থাকি তখন জোর করে একটা চিৎকার দিয়ে ওঠে। এত জোরে চিৎকার দেই, এটা শুনে আমার আব্বা আম্মা মানে তাড়াতাড়ি দৌড়ে এসে লাইট জ্বলায় দেখে যে আমার পুরো শরীর ভিজে গেছে, মানে এত ভয়ানক
কি হয়েছে না হয়েছে আমার জিজ্ঞেস করা শুরু করে দেয়। তো আমি তাদের বললাম, তো তারা তো কিছু বিশ্বাস করে না, যে হয়তো তুমি মানে স্বপ্ন দেখেছো আর কি, এমনিতেই ওটা কোনো কিছু না। ওরা আর কি আমাকে সান্ত্বনা দিচ্ছিল আর কি। জি তো তারপর আমি বললাম যে আসলেই আমি এরকম একটা দেখেছি, আমার সামনেই ছিল, মানে হুট করেই কোথাও জানি উধাও হয়ে যায়। তো পরে আব্বু বলল যে যে তুমি যে এই কিছুদিন থেকে যে এসব ঘটনা ঘটতেছো, তে কোথাও কোথাও মানে অচেনা জায়গায় বা অজানা জায়গায় কোথাও গেছিলে নাকি? তো আম্মু তো জানতোই যে আমি যখন ঢাকা থেকে আসলাম তখন এই ঘটনা একটা ঘটেছিল। তো এটা ঘটনা যখন বলার পর আব্বু আমাকে বলল যে তুমি এখন চলাফেরা করবা, একটু সাবধানে চলাফেরা করো, এবং এরপর আমাকে বলল যে কোরআনের কিছু আয়াত পাঠ করে ঘুমাবা, তাহলে আর এইসব আর কি দেখবা না। তো এটা ছিল আমার প্রথম ঘটনা আর কি, ঢাকা থেকে আসার পর এইসব ঘটনা আর কি আমার প্রথম ঘটনা ছিল। আচ্ছা আচ্ছা। তো বেকুল ভাই অনেক অনেক থ্যাঙ্কস আপনাকে। আপনার প্রথম ঘটনাটি আমরা শুনেলাম এবং আপনার কথা শুনছিলাম, এবং অর্থাৎ আপনার ঘটনা শুনছিলাম, এবং এর পাশাপাশি আমি শ্রোতাদের মতামতগুলো দেখছিলাম, এবং সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারছি যে আজকে শ্রোতারা অনেক চমৎকারভাবে পছন্দ করছে আপনার ঘটনাটি। আমি এখন সেই কথাবার্তাগুলোতেই যাব, বাট তার আগে আমি জানিয়ে দিতে চাই, অনেক সময় দেখা যায় যে আমাদেরকে এসএমএস করেন, এসএমএসগুলো পড়া হয় না, আসলে সময় হয় না। যেমন আজকে আমরা অনেকটা পরে এসেছি, এখন যদি এসএমএস পড়তে যাই তখন দেখা যাবে সময় কুলাবে না। যাই হোক, আমি কয়েকটি এসএমএস পড়তে চাই। আমাদেরকে লিখেছেন উম্মে সাদিয়া, আজ প্রথম শুনছি পাবনাপুর থেকে। লিখেছেন উজ্জ্বল, ভৌতিক গল্প অনেক সুন্দর। লিখেছেন চার বন্ধু মিলে শুনছি, শিমুল শামীম তুলসীঘাট থেকে। লিখেছেন মিম আমাদেরকে, হাই রাতুল ভাই কেমন আছেন, প্রোগ্রাম ভালো হচ্ছে, চালিয়ে যান। এরপর লিখেছেন আমি পড়ি অনেক ভালো। আচ্ছা আচ্ছা, লিখেছেন আমাদেরকে আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া, আজকে এত দেরি হলো কেন? আমি গত সপ্তাহে এই আনসারটি করেছি এবং এই সপ্তাহেও আপনাদেরকে আনসার করার চেষ্টা করেছি। রাতুল ভাই, আমি যুক্ত হলাম বরকতপুর থেকে। নামটি লেখেননি শ্রোতা যারা আমাদেরকে এসএমএস করেছেন। মিম লিখেছেন ভাই আপনার কণ্ঠে, আচ্ছা আচ্ছা, এখন গানের কথা বলবেন না কারণ এটা একটা ভৌতিক অনুষ্ঠান চলছে। ওকে, লিখেছেন আমাদেরকে আসসালামু আলাইকুম ভাই, আমি উম্মে সাদিয়া আবারও লিখেছিলেন আমাদেরকে। তো যাই হোক, আপনারা আর অনেকগুলো এসএমএস আমার কাছে আছে, কিন্তু সেগুলো পড়তে গেলে সময় হবে না। তো এই মুহূর্তে আমি আসলে দেখতে চাই ফেসবুকে কারা কারা আমাদের সাথে আছেন। দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন খন্দকার মেহেদি হাসান মানু, লিখেছেন যে নামাজ শেষে যুক্ত হয়ে গেলাম, শুনছি ঢাকা থেকে, শেষ পর্যন্ত সঙ্গে থাকবো, অনেক অনেক ভালোবাসা রইল। হারুরা জিনের সেই ভয়ঙ্কর ঘটনাটি ছিল আরিফুল ভাইয়ের পাঠানো, সেই ঘটনাটির কথা স্মরণ করেছেন সুজন রহমান। লিখেছেন আমাদেরকে আহনাফ তানভীর শিশির, আদর্শপাড়া থেকে দেখছেন। আমাদেরকে জাকির হাসান লিখেছেন পূর্ব রাধাকৃষ্ণপুর থেকে। লিখেছেন আমাদেরকে বরকত ভাইয়ের ঘটনা মিস করি, আরিফুল ভাইয়ের ঘটনা আমার বেশ ভালো লাগে, লিখেছেন এমডি জাহিদ। লুৎফুল আনোয়ার লিখেছেন আমাদেরকে রাতুল ভাই, আমি মনে হয় একমাত্র শ্রোতা চট্টগ্রাম থেকে অপেক্ষায় থেকে প্রতি বৃহস্পতিবার ভূতবেলা শোনার জন্য। জি লুৎফুল আনোয়ার ভাইয়া, আমি আসলে আপনার নামটি আমার মুখস্থ হয়ে গেছে, যে ভূতবেলা মানেই যেমন শাহাদুল এবং রাতুল, সেরকম লুৎফুল আনোয়ার ভাই, সেই সাথে আরও বেশ কিছু কয়েকজন শ্রোতা আছেন যাদের নামটি বলতেই হয়, কিন্তু এই মুহূর্তে বলতে গেলে অনেক সময় পার হয়ে যাবে। তো যাই হোক, লিখেছেন আমাদেরকে আসসালামু আলাইকুম রাতুল ভাই। জাহিদ লিখেছেন, সাদমান ওয়াসিফ সিয়াম লিখেছেন আমাদেরকে, নয়ন সরকার ভাই লিখেছেন বেশ ভয় লাগলো, হাসান হাবিব লিখেছেন এসকে সিন থেকে শুনছি, থ্যাংক ইউ। লিখেছেন আমাদেরকে ইমরান মুন্সি, সাথে আছি, হারুরা জিনের ঘটনাটি মনে আছে, লিখেছিলেন এমডি জাহিদ। মোহনা লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার অনুষ্ঠান অনেক ভালো লাগে। শাহাদা চৌধুরী লিখেছেন আজকে প্রথম লাইভে যুক্ত হলাম। রাদিয়া বিনতে রাফা ছিলেন আমাদের সাথে। হাবিবুল প্রধান ছিলেন, লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, রাজশাহী থেকে শুনছি। হাবিবুল প্রধান ভাই, উনি আমাদেরকে সবসময় শুনে থাকেন, তো আজকে যুক্ত হয়েছেন। আমাদেরকে মাহমুদুল হাসান লিখেছেন বরাবর মতো যুক্ত হয়ে গেলাম ঢোলভাঙ্গা থেকে। ইমেলটা অনেক ভয় পাইয়ে দিয়েছে আমাকে। ফেরদৌস আহমেদ লিখেছেন নূর আলম নেহান, সাথে আছি। ফেরদৌস আহমেদ লিখেছেন আরিফুল ভাইয়ের ইমেইল অনেক ভালো লাগে আমার। তারপর লিখেছেন খন্দকার মেহেদি হাসান মানু, মেইলটা অনেক ভয়ঙ্কর ছিল। রাতুল ভাই আমার ঘটনাটি কখন পড়ে শোনাবেন, নাহিদ লিখেছিলেন আজকে আসলে সময় হচ্ছে না, আগামী সপ্তাহে আপনার ঘটনাটি প্রচারিত হবে। নাইম লিখেছেন ভয় লাগছে। আরেকজন লিখেছেন বরকত ভাইয়ের ইমেল শুনে অনেক ভয় পেয়েছিলাম একবার। ফেরদৌস আহমেদ আবারও লিখেছিলেন আমাদেরকে ভৌতিক কথা অনেক ভয়ানক, লিখেছেন নয়ন সরকার। শেষ মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদেরকে এই মুহূর্তে
মুহূর্তে লিখেছেন আলিফ মণ্ডল, ভাইয়া কেমন আছেন? সাগর লিখেছেন ভাইয়া আপনার ভয় লাগে না? আসলে ভয় লাগে, কিন্তু আমি প্রকাশ করি না। আমি যদি ভয় পাই তাহলে ভূতবেলা চলবে কীভাবে? হ্যাঁ, লিখেছেন তানিশা তানহা, ভয় পেতে চাই, কমেন্ট কম পড়ে গল্প বেশি চাই। রাইট। আশিক আদনান লিখেছেন ভাইয়া কেমন আছেন? আশিক আদনান কিছুক্ষণ আগেই তোমাকে নিয়ে কথা হলো শাহদুলের সঙ্গে। তো যাই হোক, যুক্ত হয়েছো, ভালো লাগলো। লিখেছেন আমাদেরকে জিনের দেশে একদিন ঘটনার 3য় পর্ব স্পেশাল এপিসোডে আসছে ইনশাল্লাহ, ঈদ স্পেশাল এপিসোডে। আরিফুল ভাই লিখেছেন উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ইনশাল্লাহ ভালো কিছু একটা আমরা পেতে যাচ্ছি ভূতবেলাবাসী। লিখেছেন আমাদেরকে সাগর মিয়া, ভাই আমি আবারও যুক্ত হলাম চুনিয়াকান্দি থেকে, বেশ ভালো লেগেছে। নয়ন সরকার লিখেছেন জিসান চৌধুরী লিখেছেন এগুলো কি সত্যি? যেদিন আপনার সঙ্গে ঘটবে সেদিন আপনি উত্তরটা মিলিয়ে নিন, এই মুহূর্তে আমি আর কিছু বলতে চাচ্ছি না। স্নিগ্ধা ইসলাম লিখেছেন ভাই কেমন আছেন? কুমিরপুর ডিপ বাজার থেকে যুক্ত হয়েছেন। মাহমুদা আক্তার রিয়া ছিলেন আমাদের সাথে বাদিয়াখালী থেকে। আবারও এস এম মুন্নান লিখেছিলেন রামপুরা থেকে, আমাদেরকে লিখেছিলেন মাসুদ হরিণ সিংহা থেকে, না আচ্ছা আচ্ছা কী লিখেছেন বুঝতে পারছেন এটা। সেই সাথে আবু সাইদ লিখেছেন আমাদের সাথে কালো বিড়ালটা চোখ অবাক দৃষ্টি, আমার ভালো লাগলো, ভয় লাগলো লিখেছেন। কিছুক্ষণ আগে যে কালো বিড়ালের কথা আমাদেরকে বলে গেলেন বিপুল ভাই। তো যাই হোক, অনেক ভালো লাগলো আপনাদের কথাবার্তাগুলো শুনে। আমাদের সাথে ছিলেন হালিমাতুস সাদিয়া, আসসালামু আলাইকুম ভাই, আমি সাদিয়া, শুনছি গাইবান্ধা পলাশপাড়া থেকে। থ্যাংক ইউ লিখেছেন আমাদেরকে এমডি নাইম, ভাইয়া ভয় লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত চমৎকার মতামতের জন্য। মারুফ রহমান রেহান ছিলেন ভাইয়া আমি ঘুমের ঘরে উল্টাপাল্টা শুনছি, আচ্ছা তাই, দেখা হবে ইনশাআল্লাহ লিখেছে আসিফ আশিক আদনান। থ্যাংক ইউ সো মাচ। কনক সরকার লিখেছেন ভাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপনাদের কমেন্ট পড়তে গেলে সারাটা দিন শেষ হয়ে যাবে, সারাটা রাত। তো এই মুহূর্তে আমাদের স্টুডিওতে থাকা আরেকজন অতিথি আছেন ভাই, আমরা তার নাম ঠিকানা শুনবো এবং তারপর চলে যাবো তার ঘটনা। ভাইয়া হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আমার নাম মোহাম্মদ মুস্তাহিন খন্দকার। জি, মোস্তাহিন খন্দকার ভাই ছিলেন আমাদের সাথে। আমি যুক্ত হচ্ছি, আমার বাসা হচ্ছে সাদুল্লাপুর। জি, আমি গাইবান্ধা মেসে থাকি। আচ্ছা। এখন ভাই আমি হচ্ছে আমার জীবনে এক বাস্তব ঘটনা ঘটে বলতে যাচ্ছি আপনাদের কাছে। এটা হচ্ছে অনেক দিন আগের কথা, অনেক দিন বললে ভুল হবে, কারণ যে হচ্ছে 3-4 মাস আগে আর কি। আচ্ছা। 3-4 মাস আগে সেদিন আমার বাবা বাড়িতে ছিল না, এখন বাজার ছিল না আর কি। আমার আম্মা আমাকে বাজার করার জন্য বলল। আচ্ছা। আমি প্রথমে রাজি হলাম, তারপর আমার ছোট ভাই বললাম যে বলে চল আমার সাথে, কিন্তু সে আমার সাথে যেতে অসম্মতি করলো। তারপর আমি আর কি একাই গেলাম বাজারে যেয়ে বাজার করলাম। বাজার করার পর আমার কিছু ফ্রেন্ডের সাথে দেখা হলো সেখানে, এবং তাদের সাথে একটু আড্ডা দিতে একটু রাত হয়ে গেল আর কি। তখন রাত সম্ভবত রাত 11টা বাজে। আচ্ছা। তখন শীতকাল ছিল, শীতকাল কারণে রাস্তা কুয়াশায় আচ্ছন্ন ছিল। আমি একা আসতে অত্যন্ত ভয় পাচ্ছিলাম। এখন রাস্তায় আসতে ধরে রাস্তার মাঝখানে আমাদের ওখানে পারিবারিক কবরস্থান ছিল, এবং কবরস্থানের ওখানে বাঁশঝাড় ছিল, এবং একটি ভয়ানক বট গাছও ছিল, অনেক বড় বট গাছ। আচ্ছা। বট গাছটা অনেক পুরনো ছিল। ওটা বট গাছ নাকি আমি শুনেছি ওটা আমার দাদার যুগ থেকে ছিল, এবং ও বট গাছটা কেউ কাটতে পারেনি আর কি। ওখানে নাকি অনেক ভয়ানক কিছু ঘটে গেছে আর কি। আচ্ছা আচ্ছা। তো এখন লোকমুখে শোনা যেত যে অনেক ঘটনায় ওই গাছটা কিন্তু ঘটেছিল। জি, অনেক ঘটনায় ঘটে গেছিল। তো এখন আমি আসতে যাচ্ছি, বাজার থেকে আসতেছিলাম, আস্তে আস্তে রাত তো প্রচুর হয়ে গেছে, আমি ভয় পাচ্ছিলাম। যখন আমি আর কি ওই কবরস্থানের ওখানে আসছিলাম, অনেক অদ্ভুত কিছু দেখছিলাম। যেমন ওখানে একটা আমি আসতেছিলাম, আমার ভাবতেছিলাম যে আমার পিছন দিক থেকে কিছু আসতেছিল, আমাকে ফলো করতেছিল, কিন্তু আমি পিছন দিকে তাকে দেখলাম যে কেউ ছিল না। তারপর আমি নির্দ্বিধায় আসতেছিলাম আর কি। আচ্ছা। কিন্তু সামনে যায় দেখি একটা কবরস্থানের উপর কিছু অদ্ভুত ঘটনা ঘটতেছে। যেমন দেখলাম অদ্ভুত ঘটনা বলতে, যেমন ওখান থেকে আমি একটু আগুনের আভাস দেখতে পেলাম, যে একটা আগুনের গোলা চলে যাচ্ছে আর কি। তা আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম, এবং ওখানে আমার অবস্থা খুবই খারাপ ছিল। তারপর একটু সামনের দিকে আসতে না আসতেই দেখি একটা সাদা বিড়াল আর কি আমার পিছন দিক থেকে আসতেছে। আচ্ছা আচ্ছা। তারপর আমি ওটা অত্যন্ত ভয় পেয়েছিলাম, এবং কিছুক্ষণ পর মনে করেন যে আমি যাচ্ছিলাম,
অত্যন্ত ভয় পেয়ে তারপর হচ্ছে দেখি আমার সামনে একটা সাদা পাঞ্জাবি পরার একটা লোক আর কি দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, মানে এমনিতে কুয়াশাচ্ছন্ন রাস্তা, হ্যাঁ, এমনিতে মানে পুরো রাস্তা ফাঁকা, কেউ নেই। হ্যাঁ। এমন সময় আপনার সামনে এরকম সাদা একটা অবয়ব আপনি দেখতে সাদা একটা অবয়ব দেখতে পেলাম আর পেলেন। কি। জি, জি। তারপর আমি ওখানে একটু থমকে দাঁড়ালাম যে এটা আমার কি হতে পারে, আমি চিন্তায় পড়ে গেছিলাম। হুম, হুম, তারপর আর কি একটু সামনে যায় দেখি যে সেটা আর কি নাই আর কি, হুম, হুম। অদৃশ্য হয়ে গেল। তারপর ওই দিন রাত্রেই আমি বাড়িতে যেয়ে ঘুমালাম। ঘুমানোর পর যে সেদিন আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ি আর কি, সেদিন আমি একটু টাইম না দেখি একটু তাড়াতাড়ি উঠেছিলাম। তো এখন তাড়াতাড়ি উঠতে গিয়ে সম্ভবত তখন রাত 3টা বাজে আর কি। আচ্ছা। 3টার সময় উঠে আমি গেলাম মসজিদে। আমার বাসা থেকে মসজিদ একটু না হলেও মনে করেন 1/2 কিলো একটু হুম, হুম। দূরে হবে। আচ্ছা। তো এখন আমি মসজিদে যাচ্ছি। হ্যাঁ। যাইতেই মসজিদটা ছিল আমাদের ওখানে, বাজার ছিল, হুম। বাজার নিচে মসজিদ ছিল আর কি। জি। তো এখন মসজিদে আমি যখন মসজিদের কাছে পৌঁছাই হুম, হুম, হুম। তখন আমি মসজিদ থেকে কিছু শব্দ শুনতে পারি, আচ্ছা। কিছু কান্নার শব্দ আর কি। তো এখন আমি চিন্তায় পড়ে গেলাম যে এটা কি হতে পারে, এত রাতে কে কান্না করবে? এত রাতে কে কান্না করতে পারে। হুম, হুম। মনে করেন মানে যে কোনো বাসা হলে তো ঠিক ছিল, কিন্তু মসজিদের মধ্যে বা হ্যাঁ, মসজিদের মসজিদের কাছাকাছি মধ্যে জায়গায়। কান্না, আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম আর কি। হুম, তারপর আমি সামনে আগাচ্ছি একটু আস্তে আস্তে করে এগোয়ে যখন মসজিদের দরজা খুলি আর কি, হুম, মসজিদের দরজা খুলে দেখায় মানে কি অবিশ্বাস্য এক কাহিনী। সেখানে এক লোক গায়ে মাথায় চাদর দিয়ে ওখানে একা একা বসে কান্না করতেছে, সেই রকম উচ্চস্বরে কান্না করতেছে। হুম, হুম। আমি তো তৎক্ষণাৎ দেখিয়ে সেটা ভয় পেয়ে গেছিলাম আচ্ছা। যে এটা কেমন হতে পারে। হুম, হুম, মসজিদের আশেপাশে কেউ নেই। হুম। আমি জানতাম না যে তখন এখনও ফজরের নামাজের সময় হয়নি আর কি। ওকে। তারপর আমি গেলাম এবং সেখানে ভয় পেয়ে গেছিলাম। সেটা দেখার পর আমি আর মসজিদে ঢুকলাম না। জি। সেখান থেকে একটু বাইরে বের হয়ে আসলাম। বাইরে বের হয়ে আসার পর দেখি কিছুক্ষণ পর আমার জেঠু, মানে যিনি মুয়াজ্জিন আর কি, উনি আসতেছিল। ওনাকে বললাম যে এটা এরকম কোনো ঘটনা। কয় তুমি এত তাড়াতাড়ি আগে আসছো কেন? হুম, হুম। এখন আমি বললাম যে আমি তো আজকে টাইম দেখি নেই, আমি এমনি অনুমান করে আসছি আর কি। হুম, এখন উনি আমাকে বললো যে এত তাড়াতাড়ি আসছো, তুমি তো এখানে হয়তো ভয়ও পাইতে পারতা। হুম, হুম। আমি ওনাকে বললাম ঘটনাটা, ওটা কোনো কিছু নয়, ওটা তুমি ভয় করিও না, জি। তুমি বাড়িতে যাও আর কি। হুম, হুম। তারপর আমি বাড়িতে যাচ্ছিলাম আর কি। ওখানে তো বাজার ছিল, হ্যাঁ। তো এখন আশেপাশে একটু বাতাসও ছিল না তখন, ভোরের হাওয়া নিস্তব্ধ ছিল। তো এখন হুট করে বাজারের ওখানে একটু বাতাস শুরু হলো আর কি। আচ্ছা। এখন আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। বাজারটা মানে প্রচণ্ড অন্ধকার ছিল আর কি। হুম, হুম। একটা বাস আমার মনে করেন যে হচ্ছে পিছনে হেলে আসছিল আর কি। হুম, হেলে এসে আমার অল্প একটু আঘাত করছে আর কি, আমি পড়ে গেছিলাম। ওকে। তারপর উপরে উঠে দাঁড়ালাম। মনে সেই রকম আর কি ভয় ছিল। হুম, আমি একটু শান্তি মানে একটু মনে স্বস্তি নিয়ে তবু একটু আগালাম আর কি। আচ্ছা। এরপর আমি বাড়িতে গেলাম। বাড়িতে যেয়ে আমার আম্মুকে ঘটনাটা বললাম। হুম, হুম। যে আমার আম্মু বলল যে এরকম ঘটনা সত্যি অবিশ্বাস্য ঘটনা, এরকম ভয়ানক ঘটনা। তারপর হচ্ছে আমার কিছুদিন পর আমার আর কি প্রচণ্ড অসুস্থ হলাম আর কি। আমি হুম, হুম। মনে করেন যে জ্বর আর ছাড়তেছে না, প্রচণ্ড অসুস্থ হলাম এবং আমাকে কোনো ওষুধ খাওয়া কোনো কাজ হচ্ছে না, হুম, হুম। এরকম অসুস্থ আর কি। জি। তারপর আমার বাড়ির মধ্যে আর কি কবিরাজ নিয়ে এলো আর কি। সে কবিরাজ নিয়ে এসে মনে করেন যে আর একটু ঝাড়ফুঁক পানি পড়া দিল। পানি পড়া দিয়ে
এবং দুটা তাবিজ দিছিল। আচ্ছা, সেই তাবিজ দুটা পরে আর কি আমি কিছুদিনের মধ্যে মানে ঠিক হয়ে যান। হ্যাঁ ঠিক হয়েছে। আচ্ছা আচ্ছা, এই ছিল আমার কাহিনী। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনছিলাম আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় অতিথি মোস্তাহিন ভাইয়ের কাছ থেকে তার জীবনে এক্সপিরিয়েন্স করার একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আমরা এই পর্যায়ে আমরা ফিরবো আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি বিপুল ভাইয়ের কাছে। তো ততক্ষণে আমি আপনাদের কথাবার্তাগুলো পড়ে ফেলতে চাই। দেখতে পাচ্ছি টুংটাং বেজেই চলেছে আমাদের যে সারাবেলার এই SMS এর ফোনটিতে। দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন উম্মে সাদিয়া, জিন আমার সাথে থাকে, অনুমতি নিয়ে শুনছি, নীরবে শুনবো ভাই। আচ্ছা, কীরকম জিন আপনার সাথে থাকে এটা একটু জানতে চাই ভোরবেলাবাসী। শিহাব লিখেছেন ভালো আছেন ভাই। মিম লিখেছেন রাতুল ভাইয়া, শাহাদুল ভাইয়ের পেছনে কে যেন সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। শাহাদুল, দেখো তো তোমার পেছনে কে দাঁড়িয়ে আছে। লিখেছেন আমাদেরকে ভাইয়া আমি তুবা, শুনছি তুলসীঘাট থেকে, ভালো লাগছে, ধন্যবাদ। উজ্জ্বল লিখেছেন অনেক ভয়ঙ্কর গল্প। সালাম জানিয়েছিলেন আমাদেরকে আশিক, হোসেনপুর থেকে শুনছেন, হোসেনপুর তেঁতুলতলা থেকে। দেখতে পাচ্ছি আমাদেরকে আবারও লিখেছেন পবনাপুর থেকে উম্মে সাদিয়া। লিখেছেন উজ্জ্বল, লিখেছেন ভূতের গল্প অনেক ভালো লাগে আমার, অনেক সুন্দর। তারপর উনি লিখেছেন আমরা 4 বন্ধু মিলে শুনছি, উজ্জ্বল, রানা, শিমুল, শামীম, তুলসীঘাট থেকে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আমি ফেসবুকের মতামতগুলো পড়ে ফেলতে চাই। লিখেছেন আমাদেরকে মুন্না রামপুরা থেকে। শুভ লিখেছেন ভাইয়া কেমন আছেন, ফুলবাড়ি থেকে শুনছি। নারায়ণগঞ্জ থেকে মনিরুল্লাহ হাসান ছিলেন আমাদের সাথে। ভাইয়া অনেক ভয় লাগছে, রাঙ্গামাটি থেকে লিখেছিলেন সুজন রহমান। মাসুদ লিখেছিলেন আমাদেরকে। জিসান চৌধুরী লিখেছিলেন আমাদেরকে এমডি শুভ, ভাইয়া আমি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের ঘটনা শুনেছি আমার দাদির কাছ থেকে। এমডি শুভ, আপনাকে আমন্ত্রণ রইল রেডিও সারাবেলায় ভূতবেলা অনুষ্ঠানে। আপনি যদি কখনো সময় পান আমাদেরকে জানাতে পারেন। আপনি যদি আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করতে চান সেক্ষেত্রে একটি নাম্বার মনে রাখতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া যদি আপনি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। যেহেতু আপনি ফেসবুক লাইভে দেখছেন, ফেসবুক লাইভের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে, সেখানে আপনি চাইলে মেইলটি পাঠাতে পারেন। আমাদেরকে লিখেছিলেন নাইম ইসলাম, ভাইয়া অনেক ভয় লাগছে। তারপর দেখতে পাচ্ছি আমাদেরকে সাগর মিয়া লিখেছেন ভাইয়া আপনি কত টাকা তারাবি পড়েছেন। লিখেছেন আমাদেরকে আরিফুল ভাইয়ের ঘটনাগুলো অনেক ভয় লাগে। লিখেছিলেন আমাদেরকে নূরে মিশকাতুল, অনেক ভালো হচ্ছে, চালিয়ে যান। ধন্যবাদ আরিফুল ভাইকে এত ভয়ঙ্কর ঘটনাগুলোকে রেডিওতে বলার জন্য। লিখেছিলেন আমাদেরকে বরকত ভাই, জাহিদুল ইসলাম বরকত ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, যুক্ত আছি শেষ পর্যন্ত। বরকত ভাই, শাহাদুল ভাই আপনাকে সালাম জানিয়েছে ক্যামেরার পেছনে থেকে। লিখেছেন আমাদেরকে এমডি শুভ, ভাইয়া ভালো লাগছে, আমি শুনছি ফুলবাড়ি থেকে। নারায়ণগঞ্জ থেকে লিখেছিলেন আমাদেরকে মমিনুল হাসান। ডেভিড লিখেছেন আমাদেরকে মামা ঢাকা গুলশান থেকে দেখছি, অনেক ভয় লাগছে। রুহুল আমিন খান রুবেল ভাই কই? মামার সঙ্গে আজকে বিকেলে কথা হয়েছে। মামা আছে, বাসায় আছে এখন। লিখেছেন আমাদেরকে সাদাত হোসেন জিম, ভাইয়া আগের মতো ভয়ানক গল্প পাচ্ছি না, আপনি একটা ভয়ানক ঘটনা পাঠান, আমিও পাচ্ছি না। লিখেছেন আমাদেরকে এমডি সাগর মিয়া, ভাইয়া আপনার দাওয়াত থাকলো সেহরির সময়, আপনার ঠিকানাটাও বলে দিন, ভূতবেলাবাসীকে নিয়ে আমি যেতে চাই সেহরিতে, দাওয়াতটি গ্রহণ করলাম। অ্যালেক্স মনির চৌধুরী লিখেছেন অনেক ভয় লাগছে, অবয়বটা অদৃশ্য হয়ে গেল, বেশ গা ছমছম করছে এই কথাটি শুনে। নয়ন সরকার ভাই লিখেছেন, নয়ন সরকার ভাইয়ের সম্পর্কে বলতে চাই উনি ভূতবেলার একটা এপিসোডও মিস করেনি আমার জানা মতে। তো নয়ন ভাইয়ের সঙ্গে একদিন সাক্ষাতের একটা ইচ্ছা আছে আমার। যাই হোক, লিখেছেন আমাদেরকে মোহাম্মদ মারুফ, ভূত দেখার কোনো উপায় থাকলে বলেন। আসলে ভূত দেখার কোনো উপায় আমি আপনাদেরকে জানাতে পারবো না, তবে যারা ভূত বা এই ভৌতিক বিষয়গুলোর সম্মুখীন হয়েছে তাদের কাছ থেকে সেই ভূত দেখার বা ভৌতিক অভিজ্ঞতার অনুভূতিটি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। লিখেছেন চাকরির কারণে চট্টগ্রামে থাকি, আমার বাড়ি কক্সবাজার জেলা। কক্সবাজারের একটি কমিউনিটি রেডিও আছে, রেডিও সৈকত, হ্যাঁ এটা আমি জানি। সেখানে এরকম কোনো ভৌতিক অনুষ্ঠান হয় না, ভৌতিক গল্প শুনতে আমার অনেক ভালো লাগে, তাই চট্টগ্রাম থেকে জয়েন হই। আপনার উপস্থাপনায় ভূতবেলা শোনার জন্য আর আমার নামটাকে আপনি স্মরণ রাখেন, তাই অনেক ধন্যবাদ। সাথে সাথে অনুষ্ঠানটির প্রযোজক কৃষ্ণ কমল দাদাকে অনেক অনেক ধন্যবাদ। লিখেছিলেন আমাদেরকে এই ভালোবাসা মাখা কথাগুলো লুৎফুল আনোয়ার ভাই, চট্টগ্রাম থেকে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। লিখেছেন আমাদেরকে কনক সরকার, নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে শুনছি, রাতুল ভাই। রায়হান মাহমুদ ছিলেন আমাদের সাথে, সেই সাথে আরও অনেকেই ছিলেন, আসলে কথাবার্তা পড়লে শেষ হবে না। সাইদুর রহমান লিখেছেন রাতুল ভাই ইমেল অ্যাড্রেসটা আমাকে বলে দিন। আচ্ছা ওকে, ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhoot.sarabeela@gmail.com। বানানটি আপনাদেরকে বলে দিচ্ছি, BHOOT.SARABEL@gmail.com। ফকিরহাট থেকে আমাদেরকে শুনছিলেন সাইদুর রহমান। ওয়াজেদ লিখেছেন আমি নতুন, খুব ভালো লাগছে। তো যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না, আমি চলে যেতে চাই। আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি ছিলেন আমাদের বিপুল ভাই, তার কাছে চলে যাব। ভাইয়া
আমার আরেকটা স্টোরি আছে, তা হলো আমার বাড়ির আশেপাশে আমার এক মানে ছোট ভাই আছে। জি। তো ছোট ভাই ও সম্পর্কে আর কি এই ঘটনাটা। তো ও কিছু মানে কয়েক বছর হলো আর কি, মোটামুটি 3-4 বছর হয়ে গেছে। তো 3-4 বছর আগে তো ও আর কি একটা বিয়ে বাড়িতে গেছিল। আচ্ছা। তো এমনিতে গ্রামের বিয়ে তো বেশি একটা দূরে হয় না আর কি, তো কাছাকাছি বিয়েগুলো হয়। তারপর ও ওখান মানে বাসা থেকে এই 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের মতো ফাঁক আর কি বিয়ে বাড়ি। তো ওই বিয়ে বাড়িতে গেছে, সাথে সবাই অনেকেই গেছে। তো বিয়ে বাড়িতে যাওয়ার পর বিয়ে মানে বিয়ের সমস্যা একটা দেখা গেছে, মানে ওখানে বিয়ে না পড়াই আর কি অবস্থা। তো বিয়ে হবে না আর কি, এমন পর্যায়ে গেছে যে বিয়েটা হবে না। আচ্ছা। তো এই হাঙ্গামার মধ্যে সে ভাবলো যে এখানে থেকে তো আর কোনো লাভ নেই, তো এখানে থেকে তো কোনো লাভ নেই, সেজন্য আমি বাসায় যাব আর কি। তো বাসায় যাওয়ার জন্য সে রওনা দেয়, কিন্তু সে একা না, সে সাথে একজন বন্ধু ছিল আর কি, মানে ওখানকে ছিল একজন। তো ভাবছে যে ওখানে ও আবার তাকে চেনে না যে আসলে কে সে, যে তাকে যে চিনবে তাও জানে না, শুধু জানে ওই ছেলেটা এসে তাকে বললো, মানে আমার ছোট ভাইকে বললো যে ভাই বাসায় যাবে। সে আমার ছোট ভাই তো বলছে হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই, বাসায় যাব, আমার এখানে আর ভালো লাগছে না, তো আমি বাসায় যাব। আচ্ছা। সো এটা ভেবে তো ওরা দুইজনে বাসায় রওনা দিল, মানে হেঁটে হাঁটে আর কি। 1.5 কিলোমিটার ওটা কোনো বিষয় না, একটু সামান্য জায়গা। তো আমার ছোট ভাই মানে বাসায় যাওয়ার আসতে আবার আমাদের মানে ওখানে একটা লেঙ্গার পুল আছে, লেঙ্গা নদী, মানে ওখানে একটা ঐতিহ্য অনেক দিন আগের, মানে আমার বাবা মা আছে না, তারা ছোট থাকতেও ওখানে ওই পুলটা হয়েছে, মানে ওই পুলটা আর কি বানানো আর কি। তো ওই বিষয়ে মানে আমার ছোট ভাই ওই ছেলেটাকে বলল যে আমি তো আমার বড় ভাইয়ের থেকে আমি অনেক শুনলাম যে ওই ব্রিজটা নাকি অনেক ভয়ানক। তো ভয়ানক ব্রিজ, তো আমি কিভাবে আমরা দুইজন যেতে পারবো কি? তো ওই ছেলেটা বলল সমস্যা নেই, আমি তো আছি, সমস্যা নেই, আমরা যেতে পারবো। তো এটা ভেবে ওরা দুইজনই আসা শুরু করলো। মানে ওই ছেলেটা যে ও আমার ছোট ভাইয়ের যে ও চেনা হবে তাও না, মানে ওই ছেলেটা যে কে তাও চেনে না, অথচ তারা আসতেছে। পরে যখন আসতেছে, আসার পর মানে ওখানে যে একটা ব্রিজ ছিল না, যে ব্রিজের কথা লেঙ্গা ব্রিজ, তো ওটা অনেক উঁচু আর কি, আর অনেক ফাঁকা জায়গার মধ্যে আর কি ওই ব্রিজটা। আচ্ছা। ওই ফাঁকা জায়গা, ওই ব্রিজটা সম্পর্কে এর আগেও অনেক আমি শুনেছি যে ওখানে নাকি অনেক খারাপ কিছু হয়। আচ্ছা। যে মানুষ যেতে পারে না, মানুষ যাইতে ধরলেই মানে ওর খারাপ জিন যারা আছে না, দুষ্টু জিনেরা আছে না, তো ওদের সাথে মানে হয়ে যায়। তো ওই দুষ্টু জিনের কারণে মানে ওই পাশে কেউ যেতে চায় না রাতের বেলা। তো রাতের বেলা ওই পাশে যেতে চায় না। পরবর্তীতে কি হলো, ওরা দুজন তবু সাহস করে আসতেছিল। এই ফজরের কিছুক্ষণ মানে ফজরের আজানের মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা আগে আর কি আসছে আর কি। তো ওরা যখন ব্রিজটায় আসে, কাছাকাছি আসে, আচ্ছা, তো ব্রিজের যখন কাছাকাছি আসে তখন ওই যে অচেনা ছেলেটা আছে না, তো অচেনা ছেলেটা হুট করেই জানি উধাও হয়ে যায়। আচ্ছা, উধাও হয়ে যায় এবং ওকে খারাপ খারাপ কিছু বলা শুরু করে দেয়। ওকে। যে বলে আমি তোমাকে এমনি এমনি আনি নাই, তোমাকে আসলে আমার দরকার ছিল তাই এনেছি। তো আমার ছোট ভাই তো অনেক ভয় পেয়ে যায়, সে কে বলতেছে, আর এই কোথায় গেল, মানে এতটা ভয় পায়, মানে চিৎকার করে কিন্তু আসলে কোথাও কেউ নাই। আচ্ছা। পরে হুট করেই ওই ছেলেটা যখন থাকে না, কথা বন্ধ হয়ে যায়, কোথা থেকে বলে, সে আশেপাশে দেখা শুরু করে যে আসলে কোথা থেকে বলতেছে কথা।
ঘটনা তারপর সে মানে দেখার পর কেউ নাই, পরে যখন কেউ দেখেন না যে নাই, ওখানে কেউ আশেপাশে নেই, তারপর হুট করেই সামনে অদ্ভুত কিছু দেখতে পায়। অদ্ভুত বলতে সামনে আছে না খাটলি নিয়ে, মানে যেখানে লাশ উবায় আর কি, হ্যাঁ, তো লাশ উবানোর যে খাটলিটা আছে না, সেই খাটলিটা নিয়ে 4 জন দাঁড় হয়ে আছে। মানে হুট করেই সামনে যখন দেখে যে খাটলি নিয়ে দাঁড় হয়ে আছে, তখন সে আসলে বুঝতে পারে না কি করবে। খাটলি নিয়ে 4 জন দাঁড় হয়ে তার দিকে তাকাই আছে, এবং তখন সে মনে করে যে আমি তো তোমাকে এমনি এমনি আনি নাই, এই আওয়াজটা কেন বললো। আবার সামনে দেখে খাটলি এবং 4 জন লোক সাদা পাঞ্জাবি পরে মানে তার দিকে তাকাই আছে। মানে এটা দেখে চিৎকার দিয়ে সে পড়ে যায়, চিৎকার দিয়ে সে অজ্ঞান হয়ে যায়। ওকে। তো অজ্ঞান হওয়ার পর সে আর কিছু জানে না। তারপর এর কিছুক্ষণ পর মানে আধা ঘন্টা 1 ঘন্টার পর যখন আজান দিল, আজান দেওয়ার পর কিন্তু আর কিছু মানে কিছু থাকে না আর কি। হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, আজান আজানের দেওয়ার পর থাকে না শুনছি কিছু। আমি অনেক কিছু থাকে না, যা অশুভ থাকে তার চলে যায়। এবং আজান দেওয়ার পর তখন যে সে তখন মানে চেতন হয়ে যায় আর কি, মানে ঘুম ভাঙে আর কি, মানে অচেতন অবস্থা ছিল, সেখান থেকে মানে কি অজ্ঞান অবস্থা থেকে ভালো হয়ে যায় আর কি। তারপর উঠে দাঁড়িয়ে দেখে কেউ নেই, ওখানে আসলে কেউ নেই। এরপর মনে করার চেষ্টা করে যে আসলে আমার কি হয়েছিল। তো এটা মনে করে এবং সে তাড়াতাড়ি দ্রুত দৌড়ানো শুরু করে দেয়, বাসার দিকে দৌড়ানো শুরু করে দেয়। তো ওর ছোট ভাই যখন বাসায় আসে, তখন এসব যখন তাকে বলে, মা বাবাকে বলে, আচ্ছা, তো তারা বলে যে এসব কিছু না, তুমি হয়তো বা আর এবং তাকে একটু কথা শোনায় যে তুমি একা একা আসতে গেলে কেন অচেনা লোকের সাথে, তুমি দেখবা না কে সে, হুদাই তুমি আসলা, তো এইরকম ঘটনায় তুমি তো পড়বাই, জানোই তো ওই জায়গাটা ভয়ানক এবং ওখানে অশুভ কিছু হয়ে থাকে সব সময় মানুষের সাথে। তারপর এসব জানানোর পর কিছুদিন পর ও আসলে পড়াশোনার জন্য মানে মাদ্রাসায় আর কি ওকে ভর্তি করায় দেয়। তো ওকে মাদ্রাসায় ভর্তি করায় দেয়। মাদ্রাসায় ভর্তি করার পর ও যখন মাদ্রাসায় পড়াশোনা করে, তো আমরা জানি কিন্তু যে খারাপ জিন বলতে অনেক জিন কিন্তু আছে, এবং খারাপ জিনের সাথে সাথেই কিন্তু ভালো জিনও আছে, এটা বিশ্বাস করি। হ্যাঁ, এই ভালো জিনের মধ্যে আবার দেখা যায় যে অনেকেরই বন্ধুত্ব হয়, আবার ওরাও কিন্তু ওখানে পড়াশোনাও করে, মানে ইয়ার মধ্যে আর কি, ইয়াতিমখানার মধ্যে আর কি। তো মাদ্রাসা, ওই ইয়াতিমখানা বা মাদ্রাসা, তো ওখানে যখন ও ভর্তি করে দেওয়া হয়, তো সে ভর্তি হওয়ার পর মানে যখন সে কোরআন যখন মুখস্থ করবে আর কি অবস্থায় গেছে, হাফেজ হবে, মানে পুরোটা হয়নি, তো কিছু বাকি আছে কোরআনের হাফেজ। এবং ওখানে পড়া অবস্থায় তার এক বন্ধু, মানে অনেক ভালো বন্ধু হয়ে যায় একজন, তার পরিচয় কেউ জানে না আর কি, হুজুরও তাকে কিছু বলে না, আচ্ছা, মানে কোথা থেকে এসেছে কেউ জানে না। সে আসলে যে তার যে বাবা মা সে আছে, সে তাও কিছু কিছু জানে না সে। তো আমার ছোট ভাইয়ের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়, অনেক ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। তারা একসাথে পড়াশোনা করে, মানে কোরআন হাফেজের জন্য তারা একসঙ্গে কোরআন পড়ে, তিলাওয়াত করে। তারপর কোরআন তিলাওয়াত তার অনেক সুন্দরও হয়। তো যখন ওদের আছে না হাফেজ হওয়ার মুহূর্তে মানে চলে যাবে আর কি, যখন ওরা তো হাফেজ হবে, তো ওখান থেকে তো এদের বের হয়ে যেতে হবে। তো বের হয়ে যাওয়ার পূর্বে ঈদ আর কি, ঈদ আসে। তো ঈদের সময় সে ওদের মানে ঈদের পরে তাদের ওখান থেকে যেতে হবে আর কি, মানে ওখান থেকে ছেড়ে দেওয়া হবে, মানে হাফেজ হয়ে গেছে। তো ঈদের সময়
তো হুট করেই ওর বন্ধু আছে না, হুম হুম, যে ক্লোজ বন্ধু আর কি, জি অনেক ভালো বন্ধু, সে বলে যে ভাইয়া, মানে ভাইয়া বলতে বন্ধু, শোন তোকে আমি একটা কিছু কথা বলবো, হুম যেটা হয়তো কেউ জানে না, কাউকে বলা হয় নাই। আজকে আমি তোকে প্রথম বলবো যে আসলে আমি আমার পরিচয়, আমার কি, আমি কোথা থেকে এসেছি, হুম এসব আমি বলবো আর কি। হুম হুম, তো তারপর সে যখন বলল, কি কি এমন ঘটনা যে তুমি আমাকে এতদিন লুকাইছো, কিছু বলো নাই। তারপর ওই ছেলে, মানে আমার ছোট ভাইকে বলল যে বন্ধু শোন, আমি কিন্তু একটা আসলে জিন। আচ্ছা আচ্ছা, উনি তখন এই ব্যাপারগুলো স্বীকার করে তার কাছে। স্বীকার করে ওর হ্যাঁ, কাছে যে আসলে একটা সে জিন, সে আসলে জিন জাতি। এতদিন যে সে এখানে পড়াশোনা করেছে, যে ভাইয়ের বন্ধুর মতো, মানে এত ভালো ভাইয়ের মতো অবস্থায় তারা পড়াশোনা করেছে একসঙ্গে, কিন্তু আসলে সে জানেই না যে আসলে মানে একটা জিন। কখনো সন্দেহ হয়নি, মানে না। একদম সম্পূর্ণ স্বাভাবিক একজন মানুষের মতো। মানুষের মতন সে আসলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবহার করেছে তার সাথে। জি তো তারপর বলল যে আচ্ছা ঠিক আছে, তা তো তুমি আমার সাথে মানে কিভাবে মানলাম তুমি জিন? মানে ও ভাবছিল প্রথমে মজা করতেছে, তারপরও যখন বললো না আমি আসলেই জিন, তে ও বিশ্বাস করে নাই। তখন তো ওই বন্ধুটা ওই আমার ছোট ভাইকে বলল, বন্ধু দেখ, কিছুদিন আগে তোর সঙ্গে যে, মানে 1 বছর বা 1.5 বছর আগে যে বিয়ে বাড়িতে গেছিলি, মনে আছে? রাস্তার মধ্যে তো, মানে ইয়ার মধ্যে, ওই পুলের মধ্যে দেখছিলি যে কিছু অদ্ভুত কিছু দেখেছিলি। আচ্ছা, তখন বলে হ্যাঁ, তুই কিভাবে জানলি? হুম হুম তখন বলে যে আসলে সেই দিন আমি ওই বিয়ে বাড়িতে গেছিলাম, মানে ইয়ে সেজে, মানে বিয়ে বাড়িতে যখন তুই যাস তখন আমি তোর পিছু পিছু নিয়ে তোর সাথে যাই। যাওয়ার পর ওখানে বিয়ে বাড়ির থেকে আসার সময় আমি তোর সাথে আসি, সেই দিন আমি ছিলাম। তো এটা ভেবে তখন বলল, আমার ভাই বলল যে কেন তুই আমার সাথে এরকম করলি কেন? কয় আমি দেখে, তখন ওর বন্ধু বলল যে আমি দেখতে চাইছিলাম তুই আসলে আমার, মানে আমার বন্ধু হওয়ার যোগ্য কি না, মানে আমি তোকে, আমার অনেক পছন্দ হয়েছিল, তাই আমি তোর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছিলাম। হুম হুম, পরবর্তী যখন এইসব ঘটনা ঘটাই, পরবর্তীতে দেখি তুই অনেক ভয় পেয়ে গেছিলি, যে কারণে আমি তোর থেকে মাপ চাইছি আর কি। আচ্ছা, তো পরে জানা গেল যে আসলে যে এইসব ঘটনা ঘটাইছিল, ভয়গুলো দেখাইছিল, মজা করে আসলে সে ওর সাথে দেখাইছিল এসব। আচ্ছা আচ্ছা, তারপর যখন এখানে ভর্তি হয়, হুম হুম, তারপর ওই জিনটা মানে মানুষ রূপে এসে আর কি ওই যে ওই মাদ্রাসায় ভর্তি হয়েছিল। হুম হুম, তো দুইজনই কোরআন যখন হাফেজ হয়, তারপর যখন এই বিষয়টা নিয়ে জানে যায়, যখন এই বিষয়টা জানে দেওয়ার পর সে দুইজন মিলে যে ওরা বলতেছে, ও আমার ভাই বলতেছে, ভাই তুই এরকম আমার সাথে এতদিন ধরে এভাবে পড়াশোনা করলি, তুই আমার সাথে বন্ধুত্ব করলি, তো কোনো তো উদ্দেশ্য আছে। হুম হুম, তারপর সে বলে, বন্ধু বলে যে, ওর বন্ধু বলে যে ভাই আমি তোকে আমার, মানে আমার দেশে আর কি, আমার রাজ্যে নিয়ে যেতে চাই। হুম হুম, তো এরকম করে যখন বলে, তখন সে হুট করে চমকে যায়, আমি কেন তোদের রাজ্যে যাব? মানে আমি কিভাবে তোদের রাজ্যে যাব? আমি তো এসব যে জানি না, হুম হুম, কিভাবে কেমন দেখতে সেটাও তো আমি জানি না, আর আমাকে কেন নিয়ে যাবি তুই? হুম, তো তখন সে বলে যে আমি আমার রাজ্যে নিয়ে যাব তোকে, আমার ভালো লেগেছে, এবং আমি তোর সম্পর্কে আমার বাবা মাকেও জানিয়েছি যে আমার একটা বন্ধু হয়েছে পৃথিবীবাসীতে, হুম হুম, এই জন্য আমি তোকে আর কি নিয়ে যাব এবার ঈদে। আচ্ছা আচ্ছা, এই ঈদে তোকে আবার আমার বাসায় নিয়ে যাব। তো এটা ভেবে তারপর বলল যে ভাই, আর এই কথাটা, আমি যে জিন, এই কথাটা কাউকে বলা যাবে না। হুম হুম, তো বলা যাবে না এটা বলে কয়, তুই যদি রাজি হোস তাহলে আমি তোকে নিয়ে যাব আর কি, তুই আমার অনেক দিনকার বন্ধু, তুই বিশ্বাস করতে পারিস আমাকে। হুম হুম, তো আমার ছোট ভাই বলল যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই,
আমি তাহলে যাবো। তোর সাথে যাব তোমার রাজ্যে। আচ্ছা। এরপর কিছুদিন পর যখন ঈদ আসলো, ঈদের সময় মানে ও আবার আমার ভাই আবার কাউকে বলে নাই এই বিষয়গুলো নিয়ে, যে হুট করে কেউ শুনলে আবার হয়তো অবাক হয়ে যাবে, এটা আসলে কি, এটা কি আসলে সত্যি। তখন সে না বলে, তো যেদিন মানে ঈদ আর কি, তো সেই দিন না তার আগের দিন আর কি, ঈদের আগের দিন সন্ধ্যাবেলায় তোর বন্ধুটা আসে ওর কাছে, যে বন্ধু তুই যাবি না আমার বাড়িতে? তখন বলল যে হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, যাব। তারপর বলে যে তুই আমার পিছন পিছন আয়। তো পিছন পিছন যায় এবং যাইতেই থাকে, বলে যে ভয় করার কিছু নেই, আমি যেদিকে যাব তুমি আমার সাথে আসবে। তো ওর বন্ধুটা বলে, তো সে যাইতে থাকে, যাইতে যাইতে জঙ্গলের দিকে ঢোকে। ওকে। তো যখন জঙ্গলের দিকে ঢুকে সে তো ভাবে যে কেন আমাকে জঙ্গলের দিকে যাচ্ছে, মানে কখন আরো যাব, মানে কিভাবে, মানে ও কিভাবে যাব তাও তো জানি না। আমি তো বন্ধু ভেবে আমি তো আমার এর সাথে যাচ্ছি জঙ্গলের দিকে, জানি না কি হবে। এরপর সে তারপরও যায় ওর পিছন পিছন। যাওয়ার পর হুট করেই তার চেহারা পরিবর্তন হয়ে যায়, মানে হুট করেই অনেক লম্বা হয়ে যায় এবং ওর গায়ে মানে পাঞ্জাবির মতো একটা সাদা, মানে এত বড়, মানে অনেক হয় লম্বা এবং মাটির উপরে আর কি অবস্থান করে সেরকম। তারপর ও দেখে ভয় পায় আর কি, যে হুট করেই যখন ভয় পেয়ে যায় তখন ওর বন্ধুটা বলে, ভাই ভয় পাস না, আমি তোর বন্ধু, ভয় পাওয়ার কিছু নেই। তারপর হুট করেই সামনে দেখে একটা ঘোড়া, আচ্ছা, ঘোড়ার মতো, এবং ঘোড়াটার আবার পাখা আছে। তখন বলে যে আসলে এটা কেমন ঘোড়া যে তার পাখা আছে? বলে যে চিন্তার কিছু নেই, এটা এমন ঘোড়া যে আমাদের রাজ্য পর্যন্ত নিয়ে যাবে আর কি। তো এই ঘটনার পর রাজ্যে যাওয়ার জন্য সে আবার মানে দুইজনে মিলে ওই ঘোড়ার উপরে ওঠে। ওঠার পর তারপর সে জ্ঞান হারায়, আমার ছোট ভাই কি জ্ঞান হারাই ফেলে, যে ওঠার পরেই সে জ্ঞান হারাই ফেলে। তারপর যখন জ্ঞান ফিরে তখন দেখে যে তারা সে অন্য এক জায়গায় জগতে এসে পড়েছে। তো অন্য এক জগতে যখন আসে তখন দেখে কোথায় আসলাম এটা, বলে যে এটা অনেক মানে দেখে তো অনেক সুন্দর, এত সুন্দর জায়গা সে কখনো দেখে নাই। দেখে এরকম দেখে সে অনেক মানে কি বলবে সে বুঝতে পারছিল না। তখন তারপর সে তার বন্ধুকে বলল, বন্ধু আমায় তুমি কোথায় নিয়ে এলি? তারপর তার বন্ধু বলল যে এটা আমার বাসা আর কি, এটা হচ্ছে জিনদের রাজ্য। এটাই সেই জিন রাজ্য যেখানে আল্লাহ তাআলা আর কি আমাদের সৃষ্টি এবং তোমার মানে মানুষ এবং হচ্ছে জিনদের সৃষ্টি করেছিলেন। সেখানে আমাদের আলাদা জাতি এবং হচ্ছে তোরা হচ্ছে মনুষ্য জাতি। তারপর সে বলল, হ্যাঁ সেটা তো পড়ে শুনেছি, আমি পড়েছি, কিন্তু এটাও কি সম্ভব যে মানুষ এখানে আসা সম্ভব হয়? তখন বলল যে হ্যাঁ এটাও সম্ভব, জিনেরা নূরের তৈরি এবং সব আগুনের তৈরি আর কি, যে এখানে আসা সম্ভব হয়, তারা চাইলেই সব কিছু করতে পারে, কিন্তু সব জিনেরা পারে না। আচ্ছা, যারা এমন কিছু জিন আছে যারা অনেক মানে মানে আমাদের যেমন মুসলমানদের মানে মানুষের মধ্যে যেমন থাকে কিছু ভালো মন্দ থাকে, তার মধ্যে এদের মধ্যেও কিছু ভালো মন্দ থাকে। যারা খারাপ হয় জিনের মধ্যে, তারা আসলে না পৃথিবীতে এসে মানুষের সাথে খারাপ বিহেভ করে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু দেখায়, এসব তাণ্ডব করে আর কি। তো এসব করার কারণেই মানুষ ভূতকে অনেক ভয় পায়। তো আমি আসলে তোকে ভয় দেখাইছিলাম ওইভাবে কারণে না, আমি তোর সাথে বন্ধুত্ব করতে চাইছিলাম, আমাকে তোর পছন্দ হয়েছিল, এই জন্য আমি তোকে মানে এসব করেছিলাম এবং তোর সাথে পরবর্তীতে বন্ধুত্ব করি। তো এসব বলার পর পরে বলে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই,
তারপর ওর মা বাবার সাথে দেখা করার জন্য ওকে পাঠায় দেয়, ও সহ ও চলে যায়। আচ্ছা, তারপর ওর বন্ধু ওর মা বাবার সাথে দেখা করার জন্য যায়, গিয়ে দেখে যে ওরা অনেক মানে ওকে আগে থেকেই চিনে, যে দেখো তোমাকে আমি অনেক আগে থেকেই চিনি, তোমার কথা অনেকবার বলেছে আমাদের। আচ্ছা আচ্ছা, মানে ওই জিন বন্ধুর বাবা মা আর কি, যে তোমার কথা অনেকবার বলেছি, যে তুমি অনেক ভালো বন্ধু নাকি, তোমাকে আমাদের রাজ্যে নিয়ে আসতে চাইছিল। তো আমি প্রথম মানে ওর মা বলে, মানে আমার ভাইয়ের বন্ধুর মা বলে যে দেখো তুমি যদি ওকে আনতে চাও সে আবার ভয় পেয়ে যাবে, কারণ এসবে তো সে কোনোদিনও আসে নাই, কি যে করবে দেখো আবার সেভাবে আনিও। তো এটা ভেবার পর তাও সে আমার ছোট ভাইকে নিয়ে যায় ওখানে, নিয়ে যাওয়ার পর অনেক আপ্যায়ন করে তারা। তারপর ওখানে আছে না ওই জায়গায় যে মানুষ যে এসেছে, মানুষ আসার কারণে ওখানকার কিছু মানে জিন জাতি তোর উপর নজর ফেলে। আচ্ছা আচ্ছা, যে দেখে কি ব্যাপার, মানুষ এখানে এসেছে, তাও আবার ভালোভাবে করতেছে। তো এসব করার পর যখন ও ঈদের ছুটি মানে ওখান থেকে কাটিয়ে ওখান থেকে আসে বাসায়, তো আমরাও তো এখানে ওকে খোঁজাখুঁজি করি যে আসলে কোথায় গেল। এর আগে মানে যখন চলে গিয়েছিল জিনের দেশে, মানে ততদিন পর্যন্ত বাড়িতে নিখোঁজ ছিল, বাড়িতে নিখোঁজ। তো ওকে এখন কিভাবে খুঁজে, অনেক খোঁজাখুঁজি করার পরেও ওকে আর কি পাওয়া যাচ্ছিল না। তো যখন হুট করে বাসায় ফিরে আসে, তখন ওকে জিজ্ঞেস করা হয় যে আসলে কোথায় ছিলে, এসব এইভাবে কোথায় গেছিলি, তোর কোনো খোঁজ নাই, এত কিছু হয়ে গেল, তোর কোনো খোঁজ নেই। তারপর সে বাবা মাকে এসব বলে। আচ্ছা আচ্ছা, তো বলার কারণে তখন সে বলে যে আমি এরম আমার বন্ধু হয়েছিল, আমি ওখানে গিয়েছিলাম। তো তারপর সব কিছু বলার পর বলে যে আসলে তোমার কেমন বন্ধু তাকে তুমি নিয়ে এসো। আমার ছোট ভাইকে বললো আর কি তার বাবা মা, আচ্ছা, মানে ওই তার জিন বন্ধুকে বাসায় নিয়ে আসতে বললো আর কি। তো জিন বন্ধুটা আসার জন্য অনেকবার বলছে যে তুই আসবি, তো ওর বন্ধুকে বললো, জিন বন্ধুকে বললো। তারপর সেও রাজি হলো এবং আসে, তার কাছে আসে, মানে আমার মা বাবার সাথে মানে দেখা করলো। সে এসে বলে যে হ্যাঁ আসলে আমি একটা জিন জাতি, এবং এই খবরটা কাউকে বললেন না। আচ্ছা, বললে তখন হয়তোবা অনেক মানে সবাই ভয় পেয়ে যাবে, বা হয়তোবা আমাদের হয়তোবা সম্মানটা চলে যাবে। তো এসব বলার পর তো সে চলে যায়, আবার যখন খাওয়া দাওয়া বা আপ্যায়ন করি সে চলে যায়। এরপর হুট করেই আমার ছোট ভাইয়ের সাথে মানে ওর ভাইও মানে ওর বন্ধুটাও আর দেখা করে না, এবং হুট করেই এর সাথেই অদ্ভুত কিছু মানে শুরু হয়ে যায়, ঘটনা শুরু হয়ে যায়, ঘটতে থাকে। তো এসব ঘটনার যখন শুরু হয় তখন সে আসলে অনেক ভয় পেয়ে যায়, যে আসলে কিভাবে আমরা অনেক ভয় পেয়ে যাই, এর সাথে আবার কি শুরু হয়ে গেল। তো এরপর যখন ওর বন্ধুকে ডাকে সেও তো আসে না। তারপর ওকে তান্ত্রিকের কাছে নিয়ে যাই, কবিরাজের কাছে নিয়ে যাই, যারা এইসব থেকে করে। তারপর যখন কবিরাজ যখন এসব করে দেখলো যে আসলে কিছু খারাপ জিন আবার ওর পিছনে লেগেছে। আচ্ছা আচ্ছা, এগুলো ওকে আবার মারতে চায়, ওরা আবার ক্ষতি করতে চায় আর কি। তো ওরা বলে যে আমি তো আমার ক্ষতি করবো, এটা সেটা মানে এসব জানে আর কি, তান্ত্রিক বুঝতে পারে। এরপর তারা কি করে, যে তান্ত্রিকের মাধ্যমে বললাম যে ওকে কিভাবে বাঁচানো যায় এটা একটু করেন। তারপর তান্ত্রিক বলে যে ওটা আসলে যা চাইছে তাকে সরাইতে গেলে ওকে আসলে জিন জাতিকেই আগে, ওই যে জিন জাতির যে যারা ওর পিছনে আছে তাদেরকে বন্দি করতে হবে। তো 2-3 জন মানে দুষ্টু, ওই যে যখন ও ওখানে গিয়েছিল তখন যে নজর দিয়েছিল, তাদের মধ্যে আবার ওরা এসব ঘটনা শোনার পর মানে বলে আর কি, ওই তান্ত্রিকও এইসব জানতে পারে যে কিভাবে কি হইলো। তারপর সে ওই তান্ত্রিক ওই বন্দি করে ফেলে, খারাপ জিনগুলোকে আবার বন্দি করে ফেলে, এবং পরবর্তীতে ওর বন্ধু আবার আসে ওর কাছে,
আচ্ছা। বলে এবং জানায় যে আমার এসব ভুল হয়েছিল, কারণ আমি তোমাকে নিয়ে যাওয়ার পর আমার ওখান থেকে কিছু আমার আশেপাশের কিছু মানে লোক বাধা বিপত্তি আসছিল আর কি, আমাকে ক্ষমা করে দিস, এবং সেখান থেকে আমার ওর বন্ধুত্ব নষ্ট করে সে চলে যায় ওর মতো। আচ্ছা, আচ্ছা। এবং সে আমার ভাই, ছোট ভাই আমার, সে আবার সে তার মতো এখানে জীবনযাপন থাকে। করতে থাকে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এই ছিল ঘটনা। এই ছিল আমার। ওকে, বেশ চমৎকার একটি ঘটনা ছিল। আমি বিপুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। বেশ চমৎকার একটা ঘটনা। মানে এই যে আমরা বেশ কিছুদিন থেকে মানে জিনের দেশের ঘটনাগুলো বেশ পাচ্ছি, এবং আরও সামনে বেশ কিছু ঘটনা রয়েছে, যেমন আরিফুল ভাই পাঠাতে চেয়েছেন জিনের দেশের একদিনের 3য় পর্ব। তো যাই হোক, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই আজকের অতিথি যারা ছিলেন, বিপুল ভাই এবং মোস্তাইন ভাই। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা তো মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যেহেতু সময় একেবারে শেষের পথে, আমি দেখতে চাই শেষ পর্যন্ত কে কে ছিলেন। জাকির হাসান ছিলেন আমাদের সাথে, আতিক হাসান লিখেছিলেন আমাদেরকে, সাইদ ইসলাম লিখেছিলেন আমাদেরকে, লিখেছিলেন আজকের প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে, আগামী সপ্তাহে আরও ভালো হবে, লিখেছেন আরিফুল ইসলাম প্রিয়ন্ত, অনেকদিন পর ভূতবেলা অংশগ্রহণ করেছেন। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নয়ন সরকার ভাই, লিখেছেন শুভরাত্রি। রাফিয়া তাসনিম ছিলেন আমাদের সাথে লিখেছিলেন ওসমান গনি ভাই, লিখেছিলেন আমাদেরকে এমডি ইমরান। শেষ মুহূর্তে আরও ছিলেন আমাদের সাথে এমডি শামীম শেখ ভাই, লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, অনেকদিন পর ভূতবেলায় যুক্ত হয়েছেন, অনেক অনেক ভালোবাসা রইল ভাইয়া। তারপরে দেখতে পাচ্ছি এমডি সাদেক হাসান আমাদের সাথে যুক্ত হয়েছেন। সাদেক হাসান মিয়ার বাজার থেকে যুক্ত হয়েছিলেন ভাই, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। নয়ন সরকার ভাই লিখেছিলেন গাইবান্ধা জেলার রেডিও সারাবেলার ভূতবেলা অনুষ্ঠান এখন অনেক দূরে এগিয়ে যাচ্ছে, আমি সেই ভূতবেলা পুরো বাংলাদেশে ভূতবেলার কথা পৌঁছাক, এটাই কাম্য সারাবেলার কাছে। অনেক অনেক ভালোবাসা রইল ভাইয়া। তো যাই হোক, যারা যারা আমাদের সাথে ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত, আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সকলের ভালোবাসা নিয়ে ঠিক আগামী বৃহস্পতিবার রাত 9:05 বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, ঠিক রাত 9:30 মধ্যে আমরা আসার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সারাবেলার সাথে থাকবেন এবং এই ভূতবেলা অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করবেন। লিখেছেন শেষ মুহূর্তে দেখতে পাচ্ছি আর অনেকে লিখেছিলেন, যাই হোক তাদের নামগুলো না হয় একটু তোলাই থাক, তবে আপনারা যে আজকের অনুষ্ঠানটি পছন্দ করেছেন এটি আমার অনেক বড় পাওয়া। সো থ্যাংক ইউ সো মাচ। আবারও আমরা ফিরব। আসসালামু আলাইকুম। Bella with Ratul. ভয়ের শুরু